ইনিও তো একটা সাধারণ পরিবারের মেয়ে ছেলে। উনি বুঝেছেন মানুষের কষ্টটা কোথায়। বিভিন্ন ধরনের উনি প্রকল্প বানিয়ে আমাদেরকে সেই পরিস্থিতি থেকে বের করে নিয়ে এসছেন। কিন্তু দিদি যখন বেঁচে থাকবেন না তখন আমাদের জনগণের কি হবে, সেই বিষয়টা ভেবে পরে দিদিকে একটা স্টেপ নিতে হবে। ঘর ঘর সরকারি চাকরি। আমি এই মুহূর্তে রয়েছি তৃণমূলের ধর্ণা মঞ্চের একেবারে ঠিক সামনে, এবং আজ আমি এই ধর্ণা মঞ্চে এমন একজনকে পেয়ে গেছি, অশ্বিনী কুমার সিংহ। তাকে পেয়ে গেছি। বাংলা হান্টে আপনাকে স্বাগত। এবং এনার পরিচয় আপনি বোধহয় টুপি দেখে আপনারা বুঝতেই পারছেন, ইনি গান্ধীবাদে বিশ্বাসী এবং এবং উনি বাঁকুড়ার একেবারে প্রত্যন্ত গ্রামে ঘুরে ঘুরে কিন্তু নিজের কাজটা করে যাচ্ছেন। উনি একজন সমাজকর্মী, সমাজের সেবা করেন এবং 3 দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে এই এসআইআর এর বিরুদ্ধে ধর্ণা শুরু করেছেন তবে থেকে কিন্তু তিনি এখানেই আছেন। সুদূর বাঁকুড়া থেকে এসে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানাচ্ছেন। কেন এই সমর্থন আমি যদি বলি, মানে আপনি তো কোনো দলের নয়। দেখুন, আমি একজন সমাজকর্মী। আমি ভারতবর্ষের কন্যাকুমারী, ত্রিভুবনম, চেন্নাই, পন্ডিচেরি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, বোম্বে, গুজরাট, রাজস্থান, দিল্লি, কলকাতা, বিহার আদি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় মুদ্রা তুলে ধরে আমি বিভিন্নভাবে রাষ্ট্রীয় আন্দোলন চালিয়েছি। এখন বর্তমানে আমার লক্ষ্য হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, আমাদের ডিভিশন মেদিনীপুর তথা আমার জেলা অবিভক্ত বাঁকুড়া জেলার মানুষ। আমি যদিও একটা ভিন্ন বিষয় তুলে ধরে আমি বর্তমান সময়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি 2024 সাল 16 অক্টোবর থেকেই। বিষয়টি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি, আর তার আগের থেকেও চালিয়ে যাচ্ছি বেসরকারিকরণের বিরুদ্ধে। এই মুহূর্তে আমি আমাদের রাজ্যের যে মানবিক মুখ্যমন্ত্রী, যিনি আমাদের রাজ্যের জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য একটা উনি লড়াই দিচ্ছেন, তাই সেখানে তাকে সমর্থন জানানোর জন্য এসেছি। কারণ তিনি একজন টাইগারের মতো, তবুও যেহেতু আমরা একটা মানে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, একটা পরিচয়, তাই তাকে মানবিকভাবে একটা সমর্থন দেওয়ার জন্য তার কাছে এসে উপস্থিত হয়েছি। আচ্ছা, আমি যদি বলি যে এই যে যুব সাথী, এই যে লক্ষ্মীর ভান্ডার, মানে আপনি যেহেতু একদম গ্রামে, প্রত্যন্ত গ্রামে গ্রামে যান, সেখানে এই টাকাটা কতটা ম্যাটার করে? তার কারণ বিজেপির তরফ থেকে তো সবসময় বলা হচ্ছে যে ভাতা চাই না, চাকরি চাই। কারণ আপনি যেহেতু চাকরির কথা বলছেন, তাহলে এই ভাতাটা কতটা ম্যাটার করে, বা ভাতা কি আদৌ প্রয়োজন? দেখুন, চাকরিটা হচ্ছে আমাদের একটা কি বলবো, মানে সুরক্ষিত জীবনের উপায়, ঠিক আছে। আর ভাতাটা হচ্ছে যে এতদিন ধরে মানে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলতে বাধ্য হচ্ছিল যে অনেক মানুষ আছে যারা খেতে পায় না, তাদের জন্য কিছু করা হোক, ঠিক আছে। বারবার মানে পূর্ববর্তী সরকার কাছে অ্যাপ্লাই করেছে, হয়তো আপনারাও জেনে থাকবেন। সেই জন্য ইনি আসার পরে, ইনিও তো একটা সাধারণ পরিবারের মেয়ে ছেলে। উনি বুঝেছেন মানুষের কষ্টটা কোথায়। আমার নিজেরই দিদির যখন বিয়ে দিতে যান আমার বাবা, তখন ওই জমি বিক্রি করে, সেই জমি বিক্রি করে আমার দিদির বিয়ে দিয়েছেন, ঠিক আছে। সেই জন্য আমিও এখন তো রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্প, বিভিন্ন ধরনের উনি প্রকল্প বানিয়ে আমাদেরকে সেই পরিস্থিতি থেকে বের করে নিয়ে এসছেন। খেতে পেত না মানুষ, তারা দুটো খেতে পাচ্ছে। মনে করুন, এই বিয়ে দেওয়ার সময়, মেয়ের বিয়ে দেওয়ার সময় জমি বিক্রি করতে হতো, সেটা আজকাল করতে হচ্ছে না। অবশ্যই এগুলো কাজে লেগেছে। এবারে আগের এই পরিকল্পনা একটা মানে দিদি অবশ্যই, কিন্তু দিদি যখন বেঁচে থাকবেন না তখন আমাদের জনগণের কি হবে, সেই বিষয়টা ভেবে পরে দিদিকে একটা স্টেপ নিতে হবে। ঘর ঘর সরকারি চাকরি। আমি বলছি না কি একদম 50,000 টাকা পেমেন্ট হোক, নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হলেও চলবে, বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে। তার একটা পেনশন সুবিধাও থাকবে। এমনকি যারা পড়াশোনা করেননি তারাও যেন মানবতার আধারে এই উক্ত পরিকল্পনার অন্তর্গত কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায়, কারণ তারাও দেশের নাগরিক, তো তাদেরও পেট আছে। কিন্তু আপনি যে সরকারি চাকরির কথা বলছেন, যে ঘর ঘর সরকারি চাকরি, তৃণমূল, আবার আপনি তৃণমূল কংগ্রেসকে এখানে এসে সমর্থনও জানাচ্ছেন বাঁকুড়া থেকে এসে, তো সেক্ষেত্রে আমি বলবো যে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আজকে অনেক শিক্ষক রাস্তায়, যারা চাকরিহারা হয়ে রাস্তায় দাঁড়িয়েছে, সেখানে সব প্রতি মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে এর চাকরি কোথা থেকে দেবে, চাকরি নেই। মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যার জন্য তিনি ভাতা দিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার যা দাবি, সেটা কি তৃণমূল পূরণ করতে পারবে? দেখুন, শিক্ষকতার জায়গাটা লাভদায়ক কোনো চাকরির জায়গা নয় ওটা। আমি সর্বদা লাভদায়ক চাকরির যে কারখানা, কলকারখানা, তার বিষয়ে কথা বলে থাকি। যেমন কি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট,
বর্তমান কেন্দ্র সরকার তৈরি হয়ে বসে আছেন সেটা টাটা বিড়লার হাতে দেওয়ার জন্য। ঠিক আছে, এই সকল বিষয়গুলোর বিরুদ্ধে আমি বলি। আর শিক্ষকতা যে চাকরি চলে গেছে সেটা দেখুন, একটা কোনো পরিস্থিতি এমন উৎপন্ন হয়েছিল যেখানে বারবার বিরোধী পক্ষরা চেষ্টা করেছেন যেন এই চাকরিটা না হয়ে ওঠে, কারণ তারা যে কোনো উপায়ে মানে এন তেন প্রকারে দিদিকে গদি থেকে নামিয়ে তারা সিংহাসনে বসতে চাইছেন। কারণ সবারই একটা লালসা থাকে কি গদিতে বসবো, ঠিক আছে, তারা এর মাধ্যমে তারা গদিতে বসবে এবং তাদের যে যারা মালিক মানে অর্থাৎ কেন্দ্রীয় সরকারটা যে একটা দল আছে, রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটাই হচ্ছে 1980 সালে গঠিত করা হয়েছিল দেশের বড় বড় ধনবান পুঁজিপতিদের দ্বারা। সেই জমিদারি প্রথা চলে যাওয়ার পরে তারা সেই জমিদারি প্রথাকে পুনরায় দেশের মধ্যে লাগু করার উদ্দেশ্য নিয়ে ওই দলটি গঠন করেছিলেন। বর্তমান সময়ে যদিও সেই ব্যবস্থাটার নাম তারা দিয়েছেন বেসরকারীকরণ, তারা সেই ব্যবস্থাটা লাগু করার উদ্দেশ্য নিয়েই। এমনকি আমি তো এর জন্য ওই নরেন্দ্র মোদী মহাশয় বা কি বলে শুভেন্দুবাবু এনাদেরকে আমি দোষারোপ করি না, কারণ আমি জানি ওই দলটাতে যারাই মানে সদস্য হবে বা যারাই উচ্চ পদ পাবেন তারা বেসরকারীকরণ নীতি লাগু করতে বাধ্য হবেন, কারণ এই মানে শর্তেই ওদেরকে পদগুলো দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু আপনি লাভজনক যেটা বলছেন যে ন্যূনতম বেতনেও যাতে একটা চাকরি হয়, কিন্তু বিরোধীরা তো সবসময় যেটা অভিযোগ করছে যে চাকরি কোথায়, শিল্প কোথায়, এই সরকারের আমাদের শিল্প নেই। দেখুন, আমি 1988 সাল থেকে ভারতবর্ষে এখান সেখানে আমি ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে, তো আমাদের কাছে একটা অভিজ্ঞতা আলাদা ধরনের। আমরা জানি হয়তো দিদির কাছে সেই বিষয়টা নেই এখন, তাকে আমি পথ দেখাতে চাই। আমার উদ্দেশ্য পথ দেখানো, যেহেতু তাকে 5টা বছর দিয়েছি, ভোট দিয়েছি, তাই তাকে পথ দেখিয়ে তাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার বিরোধিতা করা আমার উদ্দেশ্য নয়। হ্যাঁ, উনি যদি না মানেন যে করবো না, তখন বিরুদ্ধে নামবো, কিন্তু উনি জবাব দেননি আমাদেরকে যে করবো না বলে। হ্যাঁ, তবে এটাও অবশ্যই কথা যে সর্বদাই কি হয়, যখন নির্বাচন আসে না তখনই আমাদের মতো মানুষের উপরে সরকারের নজর দৃষ্টিটা আসে। এখন ওনাদের দৃষ্টিটা আমার উপর পড়েছে, কিন্তু আমিও জানি আপনাদের মতো কি সরকারের কাছে কোনো জাদু ছড়ি নেই কি কাল পরশুর মধ্যেই বা আগামী এই নির্বাচনের আগেই তিনি ঘর ঘর সরকারি চাকরির মতো একটা ব্যবস্থা গড়ে তুলতে পারবেন। সেই জন্যে তিনি জনগণের মুখটা বন্ধ করার জন্য আমাদের সঙ্গে অবশ্য আলোচনা করেছেন সরকারের লোকেরা। আলোচনা করে আমার মনে হচ্ছে ওনারা এই যুব সাথীটা প্রকল্পটা এখন লাগু করে জনগণের মুখটা বন্ধ রাখার চেষ্টা করেছেন। আমার আশা কি তিনি অবশ্যই আমাদের এই যে বিষয় তুলে ধরছি ঘর ঘর সরকারি চাকরি, এর প্রতি দৃষ্টিপাত উনি করবেন। আর যদি এতে অসমর্থ হয় এই প্রকল্পটা, তখন কিন্তু তার জিম্মেদারি আমি আপনাদের সামাজিক কার্যকর্তা আদরণীয় অশ্বিনী কুমার সিংহ নিজের উপর চাপিয়ে নেব, এটাও আমি সকল কাছে দাঁড়িয়ে বলছি।